এই পর্বে আমরা জানব ব্র্যান্ডিং কি বা গ্রাফিক ডিজাইনের সাথে ব্র্যান্ডিংয়ের সম্পর্ক কি। চলুন শুরু করি আমরা। ব্র্যান্ডিং থেকে নিয়ে সেলস পর্যন্ত বিষয়টা কিভাবে ঘটে, তো এই বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, এটা হলো যে গত ব্যাচেও আমি এটা শিখিয়েছি, এই বিষয়গুলো শিখিয়েছি, আবার এবারও শিখাচ্ছি। এটা কেন? কারণ হলো এক টাকায় যে গ্রাফিক ডিজাইন কোর্সটা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা বেসিক কোর্স এবং ফাউন্ডেশন মজবুত করার জন্য একটা কোর্স। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য উপকারী একটা কোর্স। যেহেতু এটা দিয়ে শুরু হয় গ্রাফিক ডিজাইন শেখা, এই জন্য কিছু কিছু বিষয় কমন থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং আমাদের মাস্টার কোর্সে যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, ওখানে কিন্তু বেসিক বা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা হবে না। যেহেতু হবে না, তাহলে তারা শিখবেন কিভাবে? এই জন্য তাদের জন্যও আমরা এই লাইভে ক্লাসটা করাচ্ছি। এবং পাশাপাশি অনেকে আছেন যে নতুন অংশগ্রহণ করেছেন, তারা তো সেগুলো দেখেননি, তারা জানেনও না। এই জন্য আমরা এই ক্লাসটা করাচ্ছি আবারও। আর পরবর্তী কথা হচ্ছে যে অনেকেই মানে রেকর্ড ভিডিও দেখে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা হচ্ছে লাইভে ক্লাস করতে চান। এই জন্য লাইভে এই ক্লাসটা হচ্ছে। এবং পরবর্তীতেও যদি আরও 1 টাকা কোর্সের আয়োজন হয়, সেগুলোতেও এই কমন বিষয়গুলো থাকবে, পাশাপাশি কিছু আপডেট হতে পারে। তো চলুন পরবর্তী আলোচনায় আমরা যাই। প্রথমেই যেটা প্রয়োজন হয় একটা ব্র্যান্ড বানানোর জন্য, একটা ছোট্ট প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার জন্য প্রথমেই যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করা। আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়। এটা যে কোনোভাবে হতে পারে। এটা একটা লোগোর মাধ্যমে হতে পারে, অথবা কালারের মাধ্যমে হতে পারে, শেপের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, কোনো স্লোগানের মাধ্যমে হতে পারে, অথবা এগুলোর সমন্বয়েও হতে পারে। প্রথম কাজ হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করা। এখন এইখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, একটা বোতলের শেপ। এটা দেখে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন, আমি গত ক্লাসে প্রশ্ন করেছিলাম, অনেকেই জেনেছেন, মানে বলেছেন, তো আপনারা বলতে পারবেন। আমি প্রশ্ন করছি না, যেহেতু একটু আগে প্রশ্ন উত্তরের সেশন গেল। তো সবাই বলতে পারবেন এটা কোন কোম্পানির হচ্ছে বোতল। এটা হচ্ছে কোকা কোলা কোম্পানির বোতল। আমরা শেপ দেখেই বুঝে ফেললাম। এটাই হচ্ছে আইডেন্টিটি, এটাই হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক আছে, এরপরে চলুন আমরা এইখানে আরেকটা শেপ আছে আমাদের, এটা যদি আমরা হচ্ছে ওপেন করি, তাহলে আমরা দেখব যে কোকা কোলার একটা লোগো আছে। এটা দেখেও যে কেউ বুঝে ফেলে যে এটা হচ্ছে কোকা কোলা কোম্পানির প্রোডাক্ট, যদি এটা কোথাও থাকে। এরপরে দেখুন আরও শেপ আছে, যেমন এই যে এখানে একটা টান দিয়েছে, হ্যাঁ, এই যে টানটা, এটা কিন্তু মূলত এই যে কোকা কোলার নিচে যে একটা শেপ আছে, এই শেপের একটা অংশ। পরবর্তীতে একটা কিছু অ্যাড করে নতুন ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে এই শেপটাও, এই যে একটা ছোট শেপ, এটাও কিন্তু তাদের ব্র্যান্ডিংয়ের অংশ। দেখুন এখানে হাত দিয়ে দেখাচ্ছে বোতলের আকৃতি, এটাও ব্র্যান্ডিংয়ের অংশ। আবার এখানে চামচ দিয়ে দেখাচ্ছে ভেতরে কোকা কোলার বোতল, এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডিং। তাহলে এখানে বোতল দিয়ে তারা হচ্ছে তাদের কোম্পানিকে ব্র্যান্ডিং করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে এত এত কোম্পানি থাকতে আপনি হচ্ছে কোকা কোলা কেন হচ্ছে নির্বাচন করলেন? ঠিক আছে, এটার অনেক রিজন আছে, গতবারও বলেছি, এবারও বলছি, যে ব্র্যান্ডিং বোঝানোর জন্য কোনো একটা ব্র্যান্ডকে কিন্তু আমার নির্বাচন করতেই হতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে কোকা কোলাকে নির্বাচন করেছি, যেন কোকা কোলাকে যে আমাদের বয়কট করা উচিত, এটার মেসেজটা দিতে পারি। কারণ হচ্ছে কোকা কোলার সমর্থনে, আর্থিক সমর্থনে, এটা হচ্ছে ডিরেক্ট হোক অথবা ইনডিরেক্ট হোক, তাদেরই সমর্থনে ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে। ঠিক আছে, তাদের একটা বড় কন্ট্রিবিউশন এখানে আছে। তো যার কারণে প্রত্যেক মুসলমানের উচিত যে হচ্ছে কোকা কোলাকে বয়কট করা। আচ্ছা, এরপরে আসুন যে আমরা পরবর্তীতে দেখি যে একটা ব্র্যান্ডিং শুরু হয় হচ্ছে ব্র্যান্ড ম্যানুয়াল থেকে। ঠিক আছে, তো ব্র্যান্ড ম্যানুয়ালের মধ্যে কি থাকে? শুরুতে মানে প্রাথমিকভাবে লোগো থেকে শুরু হয়। যে একটা ব্র্যান্ড যখন কেউ বানাবে, সে হচ্ছে ব্র্যান্ডের পুরো
স্ট্রাকচারটা যখন রেডি করে অথবা তার মাথায় থাকে, তখন সে চিন্তা করে আমাকে একটা লোগো বানাতে হবে, একটা ব্র্যান্ডিংয়ের কালার চুজ করতে হবে, একটা টাইপোগ্রাফি চুজ করতে হবে, এবং হচ্ছে আমার স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে তখন প্রথমে হচ্ছে একটা লোগো বানানো হয়, এরপরে হচ্ছে কালার সিলেক্ট করা হয় যে আমি আমার ব্র্যান্ডিংয়ের জন্য কোন কালার ব্যবহার করব। এইখানে যে কালারটা চুজ করা হয়েছে ধরুন যে অরেঞ্জ এবং হচ্ছে এই যে ব্ল্যাক বা ব্লু, ডার্ক ব্লু টাইপের একটা, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং কালার। এখন আর সাদাটা তো থাকবেই, সাদা সব কিছুর সাথেই থাকবে, সাদা কালো থাকে। তো কালোটা থাকে না সব সময়, কিন্তু সাদাটা অবশ্যই থাকবে, কারণ এটা হচ্ছে কোনো স্বাভাবিক কোনো কালার না, এটা হচ্ছে পেজের কালার বা এই জাতীয় কিছু। তাহলে এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের প্রথম ধাপ। হ্যাঁ, তাহলে একটা ব্র্যান্ডিং ম্যানুয়াল তৈরি করা হয় বা গাইড তৈরি করা হয়, এইখান থেকে মূলত গাইড পাওয়া যায় যে কোন ফন্টটা ব্যবহার করব, কোন লোগোটা ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে ইত্যাদি। আচ্ছা, এরপরে চলুন যে এই যে ব্র্যান্ড ম্যানুয়াল, যেই লোগো বা কালার তৈরি হয়, সেটার মাধ্যমে আইডেন্টিটি ক্রিয়েটিং যে প্রসেসটা, এটাকে আরও বুস্ট করার জন্য বা কোম্পানির ট্রাস্ট তৈরি করার জন্য, মানুষের মনে গেঁথে দেওয়ার জন্য, বাকি অন্য অন্য আরও অনেক কিছু তৈরি করা হয়। হয়তো তাদের প্রোডাক্ট তৈরি করা হয়, ওটার মধ্যেও সেই কালারটাই থাকে, অথবা তাদের ব্যক্তিগত প্রয়োজনে বা অফিসিয়াল যেই এলিমেন্ট, এগুলোর মধ্যেও ওই একই জিনিস ব্যবহার করা হয়। যেমন এখানে আছে স্টেশনারি ডিজাইন, এখানে আছে লেটার হেড, মগ, নোটবুক, এনভেলাপ, ব্যাগ, হ্যাঁ, আরও অনেক কিছু, বিজনেস কার্ড থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এই যে এখানে আছে হচ্ছে ওয়েব ব্যানার, এই বিষয়গুলো মানে যত জায়গা আছে সব জায়গাতে ওই কালারগুলোকেই ব্যবহার করা হয়, সেই লোগোটাকেই ব্যবহার করা হয়। এটা বারবার ব্যবহার করতে করতে মানুষ এটা দেখতে দেখতে এটার প্রতি মানুষের বিশ্বাস জন্ম মানে সে তখন মনে করে যে এই প্রোডাক্টটা ভালো। ঠিক আছে, এই ট্রাস্টটা তখন তৈরি হয়। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যে ধরুন যে আচ্ছা, আমরা আলোচনাতেই পেয়ে যাব। এরপরে আসুন যে আমরা কোথায় ছিলাম। প্রথমে আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, এটা যে কোনোভাবে হতে পারে, এবং ব্র্যান্ড ম্যানুয়ালের মাধ্যমে একটা কোম্পানি ব্র্যান্ড হওয়া শুরু করে, মানে প্রথম ধাপ। এরপরে আইডেন্টিটিকে আরও বুস্ট করার জন্য আরও অনেক কিছু করতে হয়, এবং হচ্ছে তাদের ইন্টেরিয়র ডিজাইন, অফিস ডেকোরেশন, অথবা তাদের যত থাকে সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ার, এগুলো প্রত্যেকটা জায়গাতে কি হয়, ওই একই ব্র্যান্ডিংয়ে মানে সব কিছু তৈরি হয়। এরপরে হচ্ছে তারা যে প্রোডাক্টটা বানায়, ধরুন যে একটা কোম্পানি তো কোনো একটা প্রোডাক্ট বানাবে, কোনো কিছু সেল করবে, তাই না, বিক্রি করবে। তারা যে প্রোডাক্টটা বানায়, সেই প্রোডাক্টকে বিক্রি করার জন্য প্রথমে তো হচ্ছে কি করলো, ব্র্যান্ড, তারা হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করলো, এরপরে হচ্ছে সেটাকে তারা প্রচার করলো, এরপরে তারা প্রোডাক্ট বানালো। প্রোডাক্ট বানানোর পরে তারা হচ্ছে এটা এখন সেলস করবে। তো সেলস করার জন্য তাদের দুই ধরনের ক্যাম্পেইন চালাতে হয়, একটা হচ্ছে সরাসরি সেলস ক্যাম্পেইন, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মিনিমাম এই দুইটা ক্যাম্পেইন চালাতে হয়। আচ্ছা, তো সেলস ক্যাম্পেইন যেটা, সেটা হচ্ছে এমন ডিজাইন বা এমন ভিডিও যেখানে সরাসরি কেনার কথা বলা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা কেনেন। কিভাবে বলছে, হয়তো বলছে যে কিনুন শব্দ দিয়েই বলছে, অথবা আপনাকে বলছে যে এত ডিসকাউন্টে আপনি কিনতে পারেন বা এত ডিসকাউন্ট চলছে, আপনাকে কেনার জন্য ডাকছে, অথবা বললো যে এটার দাম হচ্ছে এত, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে এটা তারা হচ্ছে বিক্রি করতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সেলস কন্টেন্ট। অথবা হচ্ছে একটা লাইভে এসে বললো যে এইটা আমরা নতুন এনেছি, এটার গুণগত মান এত ভালো, এই বিষয়, তাহলে এই হচ্ছে সেলস কন্টেন্ট। ঠিক আছে, অথবা ডিসকাউন্ট একটা দিল, অফার দিল, সব মিলে সেলস কন্টেন্ট। আচ্ছা, তাহলে এই যে সেলস কন্টেন্টটা, এটা গ্রাহকদেরকে অ্যাকশন নিতে হেল্প করে। ঠিক আছে, ধরুন আপনি এতদিন এই যে বিভিন্নভাবে তারা প্রচার করেছে, তাদের বিভিন্ন জিনিস আপনি দেখেছেন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি তাদের কোম্পানির প্রতি আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে হ্যাঁ, ওই কোম্পানির প্রোডাক্টটা ভালো। পরবর্তীতে যখন তারা হচ্ছে এই সেলস কন্টেন্টগুলো দেয়, তখন আপনি কি হন, তখন আপনার সামনে আসলে আগে থেকেই বিশ্বাস আছে যে এটা ভালো, আপনার প্রয়োজন হলে আপনি কিনে ফেলেন, অথবা অফার পেলে অফারের লোভে কিনে ফেলেন। ঠিক আছে, তাহলে এগুলো আপনাকে অ্যাকশন, এই যে আপনি কিনছেন, এটা হচ্ছে অ্যাকশন, তো আপনাকে অ্যাকশন নিতে হেল্প করে হচ্ছে সেল কন্টেন্ট। আচ্ছা,
এরপরে সবচেয়ে বেশি যেটা দরকার হয় এটা হচ্ছে অ্যাওয়ারনেস কন্টেন্ট। আপনার ব্র্যান্ডিং আছে, সব কিছুই আছে, আপনার ট্রাস্টিং আছে, কিন্তু এরপরেও এটাকে গ্রাহকদের সামনে বারবার তুলে ধরতে হয়, ঠিক আছে? তাহলে তাদের এটা স্মরণ থাকে, তারা ভুলে যায় না ব্র্যান্ডকে, ঠিক আছে? তো স্মরণ করিয়ে দেওয়ার জন্য যেই কন্টেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস কন্টেন্ট, বা বিশ্বাস তৈরি করার ক্ষেত্রেও এটা কাজ করে। এটা কিভাবে করে? বিভিন্ন উপলক্ষে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করলেন। ধরুন যে ঈদ এসেছে, আপনি ঈদ মোবারক জানালেন, পাশাপাশি শুধু ঈদ মোবারক জানিয়ে কিন্তু লাভ নাই। ধরুন যে আপনি অ্যাপেক্স, এটা এখানে ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স দিলেন, সাথে এখানে ঈদ মোবারক দিয়ে চাঁদ দিয়ে দিলেন। লাভ আছে? কোনো লাভ নাই। ব্র্যান্ডের যে কোনো ডিজাইন আপনি করেন, ওইখানে আপনার ব্র্যান্ডিংয়ের প্রচার থাকতে হবে, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন থাকতে হবে, তাহলে আপনার ওই কন্টেন্টটা কাজে দিবে। না হলে ফাও কন্টেন্ট বানায় কোনো লাভ নাই। তাহলে দেখেন এখানে ঈদ আসছে, আপনি ঈদকে কেন্দ্র করেই তো দিবেন, বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করেই দিবেন, কিন্তু এখানে দেখেন অ্যাপেক্স এখানে হচ্ছে ঈদের বার্তা দিচ্ছে। এরপরে পাশাপাশি তাদের এখানে একটা বিশাল করে একটা কি শুজ বা জুতা দিয়েছে। এরপরে এখানে নিচে তাদের শোরুম দেখাচ্ছে, শোরুম গ্যালারি, হ্যাঁ, এখানে আমন্ত্রণ জানাচ্ছে, অন্য অন্য আরও কয়েকটা দিয়েছে, এখানে ঈদ মুবারক দিচ্ছে, হ্যাঁ। তো সব কিছু এখানে আবার বাজার করতে আসতেছে, এরকম একটা ফিল। তো সব মিলে একটা দুর্দান্ত বিষয়। আবার এখানে ট্যাগ আছে যে কত আপনি পাবেন, হ্যাঁ। তো দেখেন সবার আগে অ্যাপেক্সের দাওয়াত এখানে দিয়েছে। আবার এখানে আরও ঈদের নিয়ে কি আছে, কিছু বার্তা আছে। তো এই সব মিলিয়ে তারা হচ্ছে কি করছে, আপনার সামনে একটা অ্যাওয়ারনেস তৈরি করছে। আচ্ছা, এরপরে দেখেন আবার আরেকটা, মানে একই জিনিস মানে ভিন্ন আরেকটা দেখাচ্ছি। এইখানেও তারা হচ্ছে বিভিন্নভাবে আপনাকে তাদের প্রোডাক্টকে আপনার সামনে আনছে, এটা ঈদ উপলক্ষে হোক অথবা অন্য যে কোনো উপলক্ষে হোক। দিবসের কিন্তু কোনো অভাব নেই, অনেক দিবস আছে, এগুলো দিবস উপলক্ষে আসতে পারে, অথবা হয়তো এই সময় কিছু একটা চলছে দেশে, এই পরিস্থিতি উপলক্ষেও একটা আসতে পারে। যেমন আজকে ৩৬শে জুলাই অথবা ৫ আগস্ট, এই দিনে দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ড তাদের এই উপলক্ষ কেন্দ্র করে তারা আনবে। বাবা দিবস, মা দিবস, এরকম বিভিন্ন সময়ে কি করবে, তারা হচ্ছে তাদের প্রোডাক্ট সহ একটা বিজ্ঞাপন আপনার সামনে দিবে। এগুলোকে বলে অ্যাওয়ারনেস কন্টেন্ট। এগুলোর মাধ্যমে ধরুন আপনি কি করলেন, একটা প্রোডাক্ট, এই একটা ডিজাইন করলেন। অনেকে আছে নতুনরা যেটা করে আর কি, যে আপনি নতুন প্রতিষ্ঠান দিয়েছেন, আপনি একটা জিনিস বিক্রি করেন। এখন আপনি একটা ডিজাইন করাইছেন একজন ডিজাইনারকে দিয়ে, ভালো ডিজাইনারকে দিয়েই ধরুন ডিজাইন করাইছেন একটা ডিজাইন। এখন এটাই যদি আপনি আপনার পেজ থেকে প্রত্যেক দিন দেন, প্রথম দিন মানুষ কি করবে, দেখবে খুবই ভালো প্রোডাক্ট, 100 লাইক দিবে। পরের দিন কি হবে, যে দেখবে এটা তো আমি গতকালকে দেখছিলাম। তো এরপরেও যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা হয়তো আপনাকে ধরেন 20টা লাইক দিল। পরের দিন কয়টা হবে, 3টা, 2টা, এরপরে লাইকই পড়বে না। এই জন্য এখন লাইক না পড়লে প্রবলেম হচ্ছে যে যখন একজন মানুষ লাইক করে তখন এটা কিন্তু আরও বেশি ছড়ে। কিভাবে ছড়ে, যে লাইক করে তার যত ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের কাছে এটা যায়, এবং তার ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে থেকে কেউ যদি আবার লাইক করে তাহলে তার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে আবার চলে যায়। এইভাবে এটা ছড়াইতে থাকে। তো এখন মানে এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। এখানে আমাদের এই সেলস কন্টেন্টের চেয়ে, আমরা যদি একটা প্রোডাক্টকে ভালোভাবে সেল করতে চাই, তাহলে সেলস কন্টেন্টের চেয়ে অ্যাওয়ারনেস কন্টেন্টটা আমাদের বেশি দরকার। কত বেশি দরকার? অনেক বেশি দরকার। মানে প্রত্যেক দিন আপনার সামনে যদি নতুন নতুন, ধরুন একই জিনিস, একটাই প্রোডাক্ট, কিন্তু নতুন নতুন ডিজাইন যদি আপনার সামনে আসে, তাহলে কিন্তু অন্তত আপনি হচ্ছে ডিজাইন দেখার জন্য হলেও থামবেন, ডিজাইনের মধ্যে যে মেসেজটা দিচ্ছে এটা পড়ার জন্য হলেও থামবেন, ঠিক না? মানে স্ক্রোল করাটা বন্ধ করে আপনি দেখবেন যে তারা কি বললো, এই আর কি। এইভাবেই আপনি মানে তাদের ব্র্যান্ডের প্রতি আপনার বিশ্বাস বা ভালোবাসা তৈরি হতে থাকবে। এখন 1 মাসে যদি সেলস কন্টেন্ট আপনি দেন 4টা, হ্যাঁ, তাহলে আপনার মিনিমাম আরও 26টা অ্যাওয়ারনেস কন্টেন্ট দিতে হবে। মানে আপনি প্রতিদিন যদি একটা করে পোস্ট করেন তাহলে মাসে 30টা পোস্ট করবেন। 30টার মধ্যে 4টা যদি আপনি সেলস কন্টেন্ট দেন 4 দিন, মানে সপ্তাহে 1 দিন করে, তাহলে বাকি 6 দিন করে আপনার কি করা লাগবে, বাকি 6 দিন করে অ্যাওয়ারনেস কন্টেন্ট দিতে হবে। এখন আপনি যদি চান যে আমি প্রত্যেক দিন কি করব, মানে সেলস কন্টেন্ট দিব, তাহলে এই সেলস কন্টেন্টের আগে পরে অনেকগুলো করে আপনার অ্যাওয়ারনেস কন্টেন্ট দিতে হবে। এটা ভিডিও হতে পারে অথবা অন্য কোনো ডিজাইন হতে পারে, দিতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে মানুষ বোরিং হবে না, আপনার কোম্পানির সাথে লেগে থাকবে। এবার চলেন
যে ট্রাস্ট বিল্ডের যে ব্যাপার, এটা কেন দরকার, এই যে অ্যাওয়ারনেস কন্টেন্টগুলা, এগুলা কেন দরকার, কেন মানুষের বিশ্বাস তৈরি করা দরকার। এবং বিশ্বাসটা এই লোগো থেকে ব্র্যান্ডিং সব কিছু মিলিয়েই মানুষের বিশ্বাস তৈরি হয়, শুধু প্রোডাক্টে মানুষের বিশ্বাস তৈরি হয় না বা মানুষ বুঝতে পারে না। ধরুন যে আপনি জুতা কিনবেন, হ্যাঁ, শু কিনতে গেছেন, এখন যাওয়ার পরে আপনি পাশাপাশি দুইটা ব্র্যান্ডের দেখছেন, শুজ দেখছেন। একটা ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাপেক্স, আরেকটার নাম হচ্ছে কোটসে বা কোটসো, দেখেন এটা আছে। এখন ধরুন যে আপনি এই ব্র্যান্ডকে চিনেন না, হ্যাঁ, এখন এটা ধরুন কি মানে এটা তো আপনি চিনেনই না। আচ্ছা, এবং আপনি দেখলেন যে দুইটা কোম্পানির জুতার দাম সেম, হচ্ছে 2290 টাকা করে দুইটার দাম। এখন আপনি কোনটা কিনবেন? এবং আরেকটা বিষয় বলে রাখি, ধরুন যে এই যে প্রোডাক্টটা, এইটা গুণগত মানে এটার চেয়ে ভালো, কিন্তু দুইটার দামই সেম। এরপরেও আপনি যখন এই ব্র্যান্ডের নামগুলো দেখবেন, যে একটা নাম হচ্ছে কোটসে আর একটা নাম হচ্ছে অ্যাপেক্স, তখন আপনি অ্যাপেক্সকেই চুজ করবেন। কেন করবেন? কারণ আপনার ব্রেন বারবার আপনাকে বলতে থাকবে এইটা ভালো, এটা ভালো, এটা ভালো। কেন বলবে? কারণ হচ্ছে আপনি অ্যাপেক্স এই লোগোটা অনেকবার দেখছেন, তাদের শোরুম হয়তো দেখছেন, তাদের জুতা হয়তো ব্যবহার করছেন আগে, আপনি এটার সাথে পরিচিত, যার কারণে আপনার ব্রেন বলবে যে এইটা ভালো, ঠিক আছে, তখন আপনাকে এইটাই আপনি কিনে নেবেন। যদিও একই দাম হওয়া সত্ত্বেও এটার কোয়ালিটি ভালো ছিল, আপনি এটা কিনবেন না, কারণ এটা আপনার অপরিচিত ব্র্যান্ড। এই জন্য প্রোডাক্ট বিক্রি হওয়ার জন্য ব্র্যান্ডটা জরুরি। এটা আসলেই কোনো ব্র্যান্ড না, আমি বোঝানোর জন্য রাখছি, আমি নিজেই লিখছিলাম। এখানে হচ্ছে কোটসে মানেও হচ্ছে জুতা, ঠিক আছে, তো অন্য কোনো ভাষার শব্দ হবে, এটাই আর কি। এই জন্য আমাদের অ্যাওয়ারনেস কন্টেন্টটা দরকার। তো এটার উদাহরণ হিসাবে আমি ঘরের বাজারের কিছু একটা প্রোডাক্ট দেখিয়েছি, যে আপনার একটা যদি প্রোডাক্ট থাকে তাহলে এটাকে বিক্রি করার জন্য তাহলে কয়টা দরকার, আমাদের অ্যাওয়ারনেস কন্টেন্ট দরকার, ঠিক আছে। তো ঘরের বাজারের অনেক প্রোডাক্ট আছে এবং তারা বিক্রিতে বাংলাদেশের শীর্ষে, তাদের চেয়ে বেশি কেউ বিক্রি করে না, ঠিক আছে। তো এখন মানে তাদের কোনো নাই, প্রতিযোগী নাই, মানে এমন পর্যায়ে তারা আছে। তো এখন দেখুন যে তাদের যে প্রথম দিকের প্রোডাক্ট, এটা হলো যে একটা হলো হানি নাট, এটা হচ্ছে তাদের প্রথম দিকের প্রোডাক্ট, আমি বোঝানোর জন্য বলছি, উদাহরণ দিচ্ছি। এর পরবর্তীতে তারা আরও অনেক প্রোডাক্ট এনেছে, ঠিক আছে। ধরুন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। তো তাদের মূল প্রোডাক্টটা হচ্ছে হানি নাট। এখন হানি নাটটা কী দিয়ে তৈরি হয়? এটার মধ্যে বাদাম আছে, মানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট বা আরও অনেক কিছু আছে, মধু আছে, আচ্ছা। তো এখন এটা নিয়ে তারা কিন্তু চাইলে একটা ডিজাইন করতে পারতো এবং এটা প্রতিদিন দিতে পারতো, কিন্তু এটা কিন্তু তারা করে না। কি করে? এটা নিয়ে এক এক দিন এক এক ধরনের ডিজাইন দিচ্ছে। ধরুন একদিন দিল এইটা, হ্যাঁ, আরেক দিন দিল এইটা, একই কিন্তু মানে প্রোডাক্ট তো একটাই। এটার সাথে সে হচ্ছে বলতেছে সময়ের সাথে সেরা নাস্তা, এরপরে হচ্ছে আবার ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে যে 12 মাসই আপনি খান। এরপরে আরও কি আছে যে ইউনিক টেস্ট, একই জিনিস আপনাকে বিভিন্নভাবে অফুরন্ত পুষ্টিগুণ আরেকটার মধ্যে বলতেছে, ঠিক আছে, আরেকটার মধ্যে বলতেছে যে শক্তি আছে এখানে, হ্যাঁ, রমজান ভালো কাটবে আপনার। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরও বলতেছে যে কী কী আছে, পুষ্টি, খনিজ উপাদান, বিভিন্ন গুণাগুণ বর্ণনা করে এক একবার এক একভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে। এখানে ভিটামিনের কথা বলতেছে, ক্যালসিয়াম বলতেছে, এখানে দেখেন মিষ্টি মুখ বলতেছে, এখানে অসাধারণ কম্বিনেশন নাকি আছে মধু আর বাদামের, সিম্পল একটা কথা, তো এইটা দিয়ে দিচ্ছে। এরপরে এইখানে আরও, হ্যাঁ, আরেকটা দিচ্ছে, এখানে দেখুন আরও আছে, এখানে আরও আছে, আরও আছে, এইভাবে অনেক অনেক আছে, হ্যাঁ। তো একটা ডিজাইনের জন্য কতগুলো করছে। এখন আপনারা মনে করবেন কি, মানে এইটুকু যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে মনে করবেন যে আমার একটা প্রোডাক্টের জন্য অনেকগুলা ডিজাইন করতে হবে, মানে কি 30টা ডিজাইন করতে হবে 30 দিন যদি আমি দিতে চাই। আসলে এমন না, আপনার এই একটা প্রোডাক্টকে আপনি আরও অনেকভাবে প্রচার করতে পারেন। 30 দিন দিলেন, বাকি 30 দিন আপনি কি দিবেন, ঠিক না? তো এটার জন্য আপনি আরও বিভিন্নভাবে প্রচার করতে পারেন। যেমন এটা হচ্ছে একটা কম্বো, ধরুন এটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট মিলে হানি নাট তৈরি হয়েছে। এখন আপনি চাইলে এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারেন যে আমাদের হানি নাট আছে। কীভাবে হতে পারে? ধরুন এটার একটা প্রোডাক্ট হচ্ছে বাদাম, ঠিক আছে, আপনি এখানে কাঠবাদাম দিলেন, কাঠবাদাম দেওয়ার পর এখানে ছোট্ট করে হানি নাটের বক্সটা দিয়ে দিলেন, তাহলে হয়ে গেল কি, আপনি বাদামের পুষ্টিগুণ বর্ণনা করতেছেন, এটা মানুষ জানতে পারছে এবং সাথে হানি নাটের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, ঠিক আছে। একইভাবে দেখেন এই যে বাদাম দিয়ে ডিজাইন হচ্ছে, এই যে এটা একটা বাদামের উপকারিতা, কারণ হানি নাটের মধ্যে তো বাদাম আছে,
বাদামের উপকারিতা বলতেছেন, এখানে এক ডিজাইন, এখানে এক ডিজাইন, এখানে আরেক ডিজাইন, এখানে আরেক ডিজাইন, এইভাবে ডিজাইন হচ্ছে। দেখেন এটা হৃদরোগের ঝুঁকি কমাবে, হার্ট ভালো রাখবে, হ্যাঁ, মস্তিষ্কের সুস্থ রাখবে, এই যে আরও কত কত ডিজাইন। তাহলে এইখানে হানি নাটের একটা প্রোডাক্ট ছিল কি বাদাম, শুধু একটা প্রোডাক্ট ছিল বাদাম, কিন্তু এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে ভেতরে। আচ্ছা, এরপরে বাদাম গেল, এগুলো হচ্ছে সাব প্রোডাক্ট, মানে একটা মেন প্রোডাক্টের সাথে আপনি সাব প্রোডাক্ট দিয়ে ডিজাইন করতে পারেন। দেখেন বাদাম দিয়ে আরও প্রচুর ডিজাইন আছে। আমি এটা যেই দিন কালেক্ট করছি, পরবর্তীতে আসলে আমার আর সুযোগ হয় না যাওয়ার, তো এখন যেই দিন কালেক্ট করছি ওই দিন দেখছি যে প্রচুর ডিজাইন আছে। আমি কয়েকটা কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য যে কত ডিজাইন করতে হয়। এগুলো গেল, এরপরে ধরুন আরও একটা সাব প্রোডাক্ট দেখাই, ধরুন যে কাজু বাদাম, হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে এখন ডিজাইন হচ্ছে, কাজু বাদামের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে। এগুলো এক এক দিন মানুষের সামনে যাবে আর মানুষ এগুলো তাদের ব্র্যান্ডকে স্মরণ রাখবে। এরপরে দেখুন আখরুট একটা প্রোডাক্ট তাদের, এরপরে আখরুট দিয়ে আবার বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে, আখরুটের গুণাগুণ, হ্যাঁ, উপকারিতা, এগুলো নিয়ে হচ্ছে। এরপরে দেখুন আবার দেখুন এটার মধ্যে ভিতরে আছে মধু, আবার মধু নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কি হচ্ছে। মধু তাদের আলাদা প্রোডাক্ট, কিন্তু হানি নাটের সাথেও কিন্তু মধু করে তারা, মানে দেয়। তো আপনি এখানে হানি নাটের জার দিলেন, তো এখানে দেখেন কি হলো, মধু নিয়ে আবার আলাদা করে হচ্ছে ডিজাইন হচ্ছে এভাবে। তাহলে এইভাবে আপনি কি করবেন। এরপরে তাদের কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে বললাম, হ্যাঁ, এগুলোর জন্য তো আলাদা আলাদা হবেই ডিজাইন, কিন্তু শুধু একটা হানি নাট নিয়ে কত কত ডিজাইন হতে পারে। এরকম আপনি আপনার প্রোডাক্ট দিয়ে চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টের জন্য আসলে আপনি কিভাবে ডিজাইন তৈরি করতে পারেন। ধরুন আপনার শু হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, যদি একটাই শু থাকে তাহলে আপনি এই একটা শুকে বিভিন্নভাবে কি করে পিকচার উঠিয়ে বিভিন্নভাবে হচ্ছে প্রেজেন্ট করলেন। 1, 2 নম্বর হচ্ছে পিকচারের বিভিন্ন কোয়ালিটি নিয়ে করতে পারেন। ধরুন এই ফিতার কোয়ালিটি, লেদারের কোয়ালিটি, হ্যাঁ, সোলের কোয়ালিটি, এরকম বিভিন্ন জিনিস নিয়ে আপনি হচ্ছে আলাদা আলাদা করে তৈরি করতে পারেন। আর যদি জুতারই কালেকশনই বেশি থাকে তাহলে ওই ক্ষেত্রে তো আরও পারবেনই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মোট কথা আপনাকে অনেক ডিজাইন করতে হয় যদি আপনি আপনার ব্র্যান্ডকে মানুষের সামনে আনতে চান। একদিনে কোনো ব্র্যান্ড তৈরি হয় না। এখন অনেকে আছে যে নতুন যারা বিজনেস শুরু করেছে তারা কম্পেয়ার করে বড়দের সাথে, ধরুন যে একজনের নতুন প্রোডাক্ট এনেছে, তার প্রোডাক্ট ভালো হলেই লাভ কি? আপনি যদি মানুষের সামনে না যেতে পারেন, মানুষ তো ওই প্রোডাক্ট কিনবে না, তো মানুষের সামনে পৌঁছাতে হবে। এখন আপনি একটা নতুন বিজনেস শুরু করেছেন, এখন আপনি কথায় ধরুন আপনি হানি নাটি বিক্রি করেন, এখন আপনি কম্পেয়ার করবেন কি ঘরের বাজারের সাথে। আপনি অন্যদেরকে বলবেন যে ঘরের বাজারের চেয়ে আমারটা ভালো, এতে লাভ নেই। ঠিক আছে, কারণ হচ্ছে ঘরের বাজার কিভাবে ব্র্যান্ডিং করতেছে আর আপনি কিভাবে ব্র্যান্ডিং করতেছেন এটা দেখতে হবে। ঠিক আছে, তো যার ব্র্যান্ডিং যত ভালো হবে তার কিন্তু আস্থা তৈরি হয়েছে, বিভিন্ন ডিজাইন, ভিডিও বা প্রোডাক্ট কোয়ালিটি তো লাগবেই, সাথে ব্র্যান্ডিংটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য আস্থা তৈরি হয়ে গেলে তখন হচ্ছে কাস্টমার রিপিট হতে থাকবে বারবার। ঠিক আছে, এই হলো বিষয়। এরপর চলেন আমরা আরও গুরুত্বপূর্ণ ছোটো দু একটা বিষয় নিয়ে কথা বলি। এটা হচ্ছে ক্লায়েন্ট। ধরুন আপনি ডিজাইন শিখলেন, আগামীকাল থেকে আমাদের পোস্ট ডিজাইন নিয়ে ক্লাস হবে, এই জন্য আজকে কিছু ব্র্যান্ডিং এবং পোস্ট ডিজাইনের কিছু বিষয় দেখালাম। আচ্ছা, এবার চলেন যে ক্লায়েন্ট কিভাবে পাবেন। তো গত ক্লাসের এগুলো শিট। তো এখন যে আমি এখানে যেটা বলেছি এটা হচ্ছে একটা ফানি কথার মতো। তো কেউ ভাবেন যে ক্লায়েন্ট বৃষ্টির মতো আকাশ থেকে পড়বে। এটা কেন বললাম? কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন, কাজ শিখেছেন, ভালো ডিজাইন পারেন, চুপচাপ বাসায় বসে আছেন। হ্যাঁ, মানে তার কাজ, মানে সে ভালো কাজ যে জানেন এটা কাউকে তিনি জানানো না, ক্লায়েন্টের সাথে যোগাযোগও করেন না, কিছুই না, তিনি চুপচাপ বসে আছেন। তিনি মনে করতেছেন যে আকাশ থেকে পড়লে আমি ক্লায়েন্টের কাজ করে দিব, এরকম। আবার আজকে যেহেতু 36শে জুলাই, আবার মনে পড়বে, অনেকেই মনে করেন যে ক্লায়েন্ট হচ্ছে আমাদের আপার মতো, হ্যাঁ, যে কি জানি বলছিল যে টুস করে ঢুকে পড়বে ওরকম। তো এগুলো কোনো দিন হবে না। ঠিক আছে, ক্লায়েন্ট আপনার কাছে ওই টুসটাস করে আসবে না। ক্লায়েন্ট যদি আপনি পেতে চান, ক্লায়েন্ট পাওয়া যায় দুই জায়গায়, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আপনি যদি অফলাইনে বিজনেস করেন তাহলে অফলাইনে আপনার কি করতে হবে, নিজেকে প্রচার প্রসার করতে হবে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে। প্রথম আপনি যে কাজ জানেন এটা তো মানে মানুষ তো সব জানতা না যে আপনার ব্যাপারে সে জেনে থাকবে, আপনার আগে জানাতে হবে তাদেরকে
আপনি কি আরেকজনের ব্যাপারে জানবেন যে সে কি করে না করে? এই জন্য আপনাকে আগে জানাতে হবে যে আমি অমুক বিষয়ে এক্সপার্ট, আমি কিন্তু এই কাজের দেই, সার্ভিস দেই, এটা অন্যদেরকে জানাতে হবে। এবং ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের সাথে প্রথম দিকে যোগাযোগ করতে হয়, ক্লায়েন্টরা আপনার কাছে আসে না। যখন আপনি যোগাযোগ করেন, আপনার পরিচিতি বাড়তে থাকে, আপনার কাজ ছড়িয়ে যায়, তখন এই কাজ দেখে অন্যরা আপনার কাছে আসে, তখন আর আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হয় না, তখন ক্লায়েন্টই আপনার কাছে আসে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমি কি বললাম, আপনি যে স্কিল পারসন এটা সবাইকে জানাবেন। কিভাবে জানাবেন? সরাসরি সাক্ষাতে। ধরুন যে আপনি একজনের সাথে দেখা করলেন, তো দেখা করার সময় তার বিজনেস সম্পর্কে আলোচনা করবেন এবং আপনি যে তাকে ডিজাইন রিলেটেড হেল্প করতে পারবেন এই ব্যাপারটা তাকে জানালেন, যে আপনার এজেন্সি আছে, আপনি ডিজাইন রিলেটেড সার্ভিস দেন এবং আপনার ডিজাইনের মাধ্যমে তার এই এই বেনিফিট হতে পারে, এটা জানিয়ে আসলেন তাকে। পরে দেখবেন সেই আপনাকে হয়তো কল দিবে যে আপনি তো এই বিষয়ে বলছিলেন, তো এখন কি করা যায়? তখন আপনি তাকে পরামর্শ দিবেন যে আর কোন কোন ডিজাইন করা যাবে। এরপরে যদি আপনি সরাসরি না দেন, অনলাইনে হয়, তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনি তার সাথে যোগাযোগ করবেন, তার বিজনেস সম্পর্কে আলাপ আলোচনা করবেন, সাথে আপনার পরিচিতি দিবেন যে আপনি কি করেন না করেন। ইনবক্স করতে পারেন, মেইল করতে পারেন। আপনাকে ক্লায়েন্টের কাছে যাইতে হবে, ক্লায়েন্ট আপনার কাছে আসবে না নতুন অবস্থায়। আচ্ছা, তাহলে প্রথমে কিছুদিন যদি আপনি ক্লায়েন্টদেরকে খুঁজে বের করেন, সার্ভিস দেন, এরপর ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে বললাম। আচ্ছা, এবং ক্লায়েন্ট যে আপনাকে খুঁজে বের করবে, এই ক্ষেত্রে খুঁজে পাওয়ার রাস্তা আপনাকে তৈরি করে রাখতে হবে। এখন আপনার ভালো কাজ জানেন, হ্যাঁ, আপনি হয়তো কয়েকজনকে কাজ করে দিয়েছেন, সেগুলো দেখে অন্য কেউ আপনাকে অর্ডার করতে চাচ্ছে, কিন্তু ফেসবুকে এসে সার্চ করে আপনাকে খুঁজে পায় না, অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় আপনাকে খুঁজে পায় না। আপনার একটা নাম্বার দরকার, সে আপনাকে ফেসবুকে খুঁজে অনেকক্ষণ খুঁজে মনে করেন বের করছে, বের করার পরে আপনার সাথে যে যোগাযোগ করবে সে যোগাযোগ করতে পারছে না, আপনাকে মেসেজ করেছে, মেসেজে দেন না উত্তর। এরপরে আপনার নাম্বারটা দরকার যেন সরাসরি কানেক্ট করতে পারে, কিন্তু কোথাও খুঁজে আপনার নাম্বারটা পেলো না, হ্যাঁ, অথবা এমন কোনো লিঙ্ক পেলো না যেটার সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, তাহলে আপনি ক্লায়েন্ট কীভাবে পাবেন? আপনাকে এই রাস্তাগুলো ক্লিয়ার করে রাখতে হবে, যেন আপনার হচ্ছে পোর্টফোলিও বানিয়ে রাখতে হবে, বা আপনার সোশ্যাল মিডিয়ায় গেলে যেন আপনার সাথে কানেক্ট করতে পারে, সহজে যেন যোগাযোগটা করতে পারে, এটার জন্য হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন নাম্বার এগুলো দিয়ে রাখতে হবে। অথবা আপনি যদি কোনো কাজ পোস্ট করেন, সেই কাজের সাথে আপনার নাম্বারগুলো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে হবে। তাহলে মানুষ কেউ যদি আপনাকে নক করতে চায়, তাহলে সে আপনাকে নকটা করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে অর্ডার বাড়বে কখন। ধরেন যে আপনি একজন ক্লায়েন্টের কাজ করলেন, করার পরে ধরুন একটা কাজ পেলেন, এরপরে কিছুদিন পরে দেখেন আর কাজ নাই। এটা কেন ঘটে? কারণ হচ্ছে আপনি হয়তো একজন না, ধরেন যে আপনি 4-5 জন বা 10 জন ক্লায়েন্টের কাজ করেছেন, করার পরে এরপরে আর অর্ডার নাই। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে ক্লায়েন্টগুলো যাদের আপনি কাজ করেছেন তাদের সাথে আপনার কোনো লিঙ্ক নাই, এই জন্য কাজ থেমে গেছে। যখন আপনার লিঙ্ক থাকবে তখন কাজ আস্তে আস্তে বাড়বে, বা এই গতিটা চলতে থাকবে। ঠিক আছে, প্রথম যেটা বিষয়, এটা হচ্ছে সুন্দর যদি হয় কাজ, হ্যাঁ, আপনার যে ক্লায়েন্ট হবে তার কাজ আপনি করে দিলেন, দেওয়ার পরে আপনার কাজ যদি সুন্দর হয়, তখন সেই দেখবেন অন্যকে রেফার করবে। যেমন বিজনেসম্যানদের সাথে বিজনেসম্যানদের কিন্তু কানেকশন থাকে, যোগাযোগ থাকে। ধরুন একজনে অনলাইনে বিজনেস করে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, এখন তার আবার আরেক ফ্রেন্ড আছে, সেও বিক্রি করে। এখন একজন যখন আপনাকে দিয়ে কাজ করাবে, তখন আপনার কাজ সে যখন তার পেজ থেকে পোস্ট করবে, তখন তার বন্ধুও কিন্তু দেখবে, মানে আপনার ক্লায়েন্টের বন্ধু কিন্তু সেটা দেখবে। তো দেখার পরে হয়তো জিজ্ঞেস করবে যে কোন জায়গা থেকে করেছে, তখন সে আবার আপনাকে সাজেস্ট করবে যদি আপনি ভালো কাজ করেন। অথবা ধরুন তাকে জিজ্ঞেস করলো না, কিন্তু সেই তখন আপনাকে খুঁজে বের করার চেষ্টা করবে যে আপনি যদি কাজের সাথে আপনার ব্র্যান্ডিং দেন, কিন্তু সাধারণত এই প্রতিষ্ঠানগুলোতে ওরকম ব্র্যান্ডিং করা থাকে না। আপনি পোর্টফোলিও যদি শেয়ার করেন, ওইখান থেকে জানতে পারবে। আর ক্লায়েন্টরা অনেক সাজেস্ট করে, আমি ব্যক্তিগতভাবে এমন অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা মানে আমার অন্য ক্লায়েন্ট থেকে এসেছে, অথবা এমনও হয়েছে যে ক্লায়েন্টরা সাথে করে নিয়ে এসেছে যে তারও কাজ লাগবে, এরকম। তাহলে আপনার ক্লায়েন্টই অন্যদেরকে রেফার করবে।
যদি আপনার কাজ সুন্দর হয়, তখন এই দেখেন আপনার কিন্তু ক্লায়েন্ট বাড়ছে, মানে একটা ক্লায়েন্ট প্রথমে আপনি পেয়েছিলেন, এরপরে সেই ক্লায়েন্ট অন্যজনকে রেফার করলো, আপনার আরও ক্লায়েন্ট বাড়লো, এইভাবে অন্য অন্য ক্লায়েন্টরা আপনাকে রেফার করতে থাকবে। আচ্ছা, আপনি যেই ডিজাইনই করেন সেটা ক্লায়েন্টের হোক বা নিজের, শুধু নিজে নিজে প্র্যাকটিস করার জন্য হোক, এটা আপনি সবাইকে দেখাবেন, প্রচার করবেন। অনেকে আছে প্রচার করে না, ভাববেন কি না কি বলবে, মানুষ আবার কমেন্ট করবে যে ভালো হয় নাই, এই ভয়ে হচ্ছে দেখায় না। কাজ একদিনে সুন্দর হয় না। আজকে আপনি যেমন কাজ করেন, দেখবেন যে 1 মাস পরে আপনার কাজের কোয়ালিটি এমন থাকবে না। 3 মাস পরে দেখবেন যে আজকের কাজ, মানে আজকে যেটা করছেন, 3 মাস পরে দেখবেন এই কাজ দেখে আপনার হাসি পাবে যে আমি এই ডিজাইনও করতাম একসময়। কিন্তু আজকের জন্য কিন্তু এটাই আপনার বেস্ট সেরা কাজ, এই জন্য আজকে আপনি এটা শেয়ার করে দেন, মানুষ জানুক যে আপনি হচ্ছে কাজের প্রসেসের মধ্যে আছেন। বা এইভাবেই প্রচার হবে। প্রচার তো একদিনে হুট করে করা সম্ভব না, এটা দীর্ঘদিনে হবে, আস্তে আস্তে হবে। এই জন্য সবসময় আপনি কাজ প্রচার করবেন। আবার কিছু কিছু ক্লায়েন্টের কাছ থেকে একটু সিক্রেট, যেগুলো শেয়ার করা যায় না, যদি আপনি মনে করেন যে না এটা শেয়ার করলে ক্লায়েন্টের প্রবলেম, তাহলে আপনি জিজ্ঞেস করবেন ক্লায়েন্টকে যে এটা কি শেয়ার করা যাবে কিনা। আর যদি মনে করেন যে না এটা প্রচার করলে তারও ভালো, তখন আপনি অবশ্যই এটা শেয়ার করে দিবেন, তখন আর অনুমতি লাগে না। আচ্ছা, এরপরেও অনুমতি যদি নিতে চান নিতে পারেন, কিন্তু মানে তখন অনুমতির প্রশ্ন আসে না, আপনি আপনার কাজ এভাবে শেয়ার করতে পারেন। এরপরে দেখেন, যদি সিক্রেট হয় ওই ক্ষেত্রে শেয়ার করলেন না, যেমন হচ্ছে কোনো ব্যাংকের কাজ যদি হয় অথবা অন্য কোনো কাজ হয় তাহলে। আচ্ছা, বিভিন্ন উপলক্ষে অফার দিলেও আপনি নতুন ক্লায়েন্ট পেতে পারেন। যেমন আপনি সার্ভিস শুরু করেছেন, তাহলে আপনি তো একটা পেজ করবেন, সেখান থেকে হয়তো সার্ভিস দিবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের নামে পেজ থাকবে, ওইখানে আপনি বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে অফার দিতে পারেন যে এখন হচ্ছে 5% ডিসকাউন্ট চলছে, বা এই উপলক্ষে 10% ডিসকাউন্ট দিব আমি, অথবা 20 জনকে দিব, 100 জনকে ডিসকাউন্ট দিব। তাহলে এইভাবে ডিসকাউন্ট দিলেও দেখা যাবে ওইখান থেকে আপনি 100 জন না পেলেও কিছু হলেও তো পাবেন। ধরেন যে 2 জন ক্লায়েন্ট পেলেন, 2 জন তো বাড়বে নতুন, তো এইভাবে নতুন ক্লায়েন্টের সংখ্যা বাড়বে। ঠিক আছে? তবে তবে যেটা, এটা হচ্ছে যে ভালোভাবে না শিখে কখনো সার্ভিস দিতে যাবেন না। ঠিক আছে? তো এতে করে হচ্ছে আপনি ক্লায়েন্টের বিভিন্ন প্যারাও খাবেন বেশি, আপনার সার্ভিসের মূল্য কমে যাবে, এবং স্কিল হচ্ছে শেখার ক্ষেত্রেও কিছু বাধা তৈরি হবে। এই জন্য আগে ভালোভাবে শেখেন, আর্নিং হবেই। ধরুন যে আপনি আজকে যদি কথার কথা আপনি 500 টাকায় সার্ভিস দিলেন বা 1000 টাকায় সার্ভিস দিলেন, তো এখন 1500 বা 200-300 টাকায় সার্ভিস দিয়ে আপনি যতগুলো সার্ভিস দিবেন, আপনি যদি এই আর্নিংটা না করে আরও কিছুদিন মনোযোগ দিয়ে শেখেন, শেখার পর যদি সার্ভিস দেন, আশা করা যায় যে আপনি এখন যে কয় টাকা ইনকাম করতেন এটা কয়েকটা কাজেই করে ফেলতে পারবেন। এরপরে আপনার ভ্যালুও বাড়লো আর কি, সব কিছু মিলিয়ে। এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি এখানে টুকটাক কিছু কথা বললাম, এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে কিভাবে ক্লায়েন্ট পেয়েছি এই সম্পর্কে আমি একটা ডিটেল পোস্ট করেছি। এখানে প্রায় হচ্ছে 16-17টার মতো পদ্ধতি আমি বলেছি যে আমি কি কি উদ্যোগ নিয়েছিলাম, কোনটা ফেল করেছে, কোনটা পাস করেছে, এই উদ্যোগগুলো আছে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব, তো এইটা পড়লে আপনারা বাকি বিষয়গুলো পেয়ে যাবেন। আমাদের আজকের যে সেশন এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড, তাহলে প্রশ্ন করতে পারবেন। আর যদি কেউ লিভ নিতে চান তাহলে লিভ নিতে পারেন। প্রশ্ন করার জন্য প্রথমে হাত তুলতে হবে, এরপর একজন একজন করে প্রশ্ন করবেন। যখন কারো হাত থাকবে না তখন আমরা এই সেশন শেষ করে দিব। জি, জহিরুল ইসলাম হাত তুলেছেন। মুনইম, জি বলুন আপনি। স্যার, জি, শেপের নিচে যদি ডাইরেক্ট হলো আর্টবোর্ডটা আনতে চাই তাহলে কি করব? মানে শেপটা আর্টবোর্ডে ফিট করতে গেলে এখন আমি 1600 বা 2000% জুম জুম করতেছি, তখন মানে মিলাইতে একটু কষ্ট হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরুন যে আমাদের কাজ হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাজ। এখন এই আর্টবোর্ডটা আমাদের কাছে নাই, হ্যাঁ, তাহলে এতটুকু আছে। হুম, এতটুকু আছে। জি তাহলে স্যার। এখন আপনার এই জি স্যার। আর্টবোর্ডটাকে এটার মতো করবেন কিভাবে, এটাই তো প্রশ্ন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে দেখবেন যে এই আর্টবোর্ডের সাইজ দেখাচ্ছে, এই যে এখানে, এই এডিটের নিচে এখানে থাকে। তো এখানে ক্লিক করলে অনেক রেডিমেড সাইজ পাবেন, এগুলো আপনি দিতে পারবেন। যেমন A4 ক্লিক করলে A4 হয়। কিন্তু আপনি যেটা করবেন এটা হলো উপরের দিকে একটু স্ক্রোল করলে দেখবেন ফিট টু সিলেক্ট আর্ট, মানে এটা হচ্ছে আমার সিলেক্ট করা কাজ,
এটার সাথে আর্টবোর্ডটা ফিট হবে। তো এখানে শুধু একটা ক্লিক করে দেবেন, তাহলে এই আর্টবোর্ডটা এখানে এসে ফিট হয়ে যাবে। বুঝাতে পারলাম? বুঝেছেন কি? হ্যাঁ, পারবো। আচ্ছা আচ্ছা, আর রেকর্ডও হচ্ছে, পরবর্তীতে দেখতেও পারবেন। জি, এরপর আর কার কোনো প্রশ্ন আছে? যাদের প্রশ্ন আছে আনমিউট করে কথা বলতে হবে। স্যার যদি আইকনের এগুলা কিভাবে সাইজগুলো নিতে হয় সবগুলো একরকম এটা দেখাইতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা একটা অ্যাডভান্স ফাংশন দেখাচ্ছি। তবে আমরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি।